This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটিতে তোলা না পেয়ে প্রমোটার পেটানোর পর 11 দিন কেটে গেছে। বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে ধরা তো দূরের কথা, এখনো তার হদিশই পায়নি পুলিশ। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম ছিল, গ্রেফতার হয়েছে মাত্র 2 জন। আতঙ্কে প্রমোটার। তোলাবাজি, খুনের চেষ্টার ধারা সত্ত্বেও কাউন্সিলরকে ধরতে পুলিশি সদিচ্ছার অভাবের অভিযোগে সরব হয়েছেন আক্রান্ত প্রমোটার। উত্তরবঙ্গের চিলাপোতা থেকে দীঘা কাউন্সিলরের খোঁজে তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে পুলিশকে। জমির মিউটেশনের সময় বাগুইআটি থানার প্রাক্তন আইসির বিরুদ্ধেও তোলা চাওয়ার অভিযোগ আক্রান্ত প্রমোটারের। টাকাও গেল, রক্তও গেল। এবার তো মনে হচ্ছে ওনার কথার ইঙ্গিতে আমি বুঝতে পারছি এবার আমার জীবনটাও মনে হচ্ছে যাবে। ঠিক আছে, আমি ন্যায় বিচারালয়ের দিকে তাকিয়ে আছি আর মাননীয় মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি, তারপরেই ভরসা আছে। তো যদি আমাকে মরতে হয় মরবো, আর কিছু করার নেই। আমি তো অসহায় এখন। ঠিক আছে, আমার আর কিচ্ছু বলার নেই। আমি আতঙ্কে ভুগছি। এই বিয়ের রাতে বিড়াল মারতে হয়, কি মারতে হয় শুনুন। আমরা সাধারণ লোক, ঠিক আছে, মানে সাধারণভাবে থাকি, এত কিছু আমাদের কোনো আইডিয়া নেই। আগের যে আইসি ছিলেন শান্তনুবাবু থাকতে বলেছিলেন যে কাউন্সিলরের সাথে তুমি বসে যাও, বসে ব্যাপারটা মিটিয়ে নাও, এখানে আমি কিচ্ছু করতে পারবো না, কোনো এফআইআর নিতে পারবো না, আমার পরে চাপ আছে। 11 দিন যে পালিয়ে থাকতে পারে বা তাকে তার টিকি পাচ্ছে না পুলিশ, তাহলে মানে সে কত বড় প্রভাবশালী আর সে মানে কি কত বড় তোলাবাজ কাউন্সিলর আপনি চিন্তা করুন। পুলিশ তাকে ধরতে পারছে না। বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় মুখ খুললেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সিংহের মুখে রক্ত লাগালে কামড় তো খেতেই হবে, মন্তব্য সব্যসাচীর। প্রথম দিনই যদি উনি রুখে দাঁড়াতেন তাহলে এই দিনের সম্মুখীন হতে হতো না, মন্তব্য বিধাননগরের চেয়ারম্যানের। সিংহের মুখে রক্ত লাগালে সিংহ তো কামড়ে খাবেই। সেজন্য প্রথম দিনই আমরা বাংলায় বলি না, মানে গ্রাম বাংলায় বলে বিয়ের প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয়, তো সেরকম মানে উনি প্রথম দিনই যদি রুখে দাঁড়াতেন আজকে এই সম্মুখীন হয়তো ওনাকে হতে হতো না। আর হতে হলেও ওনার ওই টাকাটা যেত না, অন্তত এই এপিসোডের পরে ওনাকে হয়তো টাকাটা দিতে হতো না। ওনার এখন টাকাও গেল, রক্তও গেল। তখন টাকাটা থাকতো, রক্তটা যেত। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাইকিং করে লোক খেপানোর অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। টোটো করে মাইকিং চলছে গ্রামে গ্রামে। পঞ্চায়েতের অন্য সদস্যদের অভিযোগ তাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন পঞ্চায়েত প্রধানই। তৃণমূল অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান নিজেদের মতো করে পঞ্চায়েত চালাচ্ছেন বলে অভিযোগ। মাইকিং এর কথা স্বীকার করে নিয়ে পাল্টা পঞ্চায়েতের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনলেন পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি। তাদের কিছু স্বার্থ আছে, তারা আমাদেরকে এসে সেই স্বার্থের কথা আমাদেরকে বলে, যেই স্বার্থ পঞ্চায়েতের পক্ষে মেটানো সম্ভব নয়। তো বাধ্য হয়ে আমরা গ্রামবাসীদেরকে বা ভোটারদেরকে জানিয়ে দিলাম যে তোমার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে না। আগামী দিনে যারা তারা আসে তাদের কাছে সেই অনুরোধ রাখলাম। ওই সব নগরাগিরি করছে আমাদের অঞ্চল সভাপতি, সবকিছু করছে না, আমাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। পঞ্চায়েত চালাবে প্রধান, হ্যাঁ প্রধান অঞ্চল সভাপতি নিজেই তো বলছে আমার উপপ্রধানের দরকার নেই, যার নাই চেয়ার টেবিল সে হয় উপপ্রধান। প্রধানও বলছে আমাকে দরকার নাই, উপপ্রধানকে আমাদের দরকার নাই। পঞ্চায়েত চালাচ্ছে প্রধান আর অঞ্চল সভাপতি, কুমারগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি চালাচ্ছে। যারা পঞ্চায়েত চালাচ্ছে তারা তীব্র নিজেদের মধ্যে অন্তর্কলহে ব্যতিব্যস্ত এবং তার মূল কারণ ভাগাভাগি। কাজ করতে গেলে কাউকে বলতে হয় না যে আমি কাজ করছি আপনারা দেখুন, কাজ বলে দেবে যে মানুষ কাজ করছে কি কাজ করছে না। একটা সিস্টেম করেছে পঞ্চায়েতের বোর্ড যে ঠিক আছে আমরা যেমন চিঠি দিয়ে ডেকেছি আমরা মাইকিং একটা জারি করে দিই, যে জেনারেল মিটিং আছে, সাধারণ সেই সব মেম্বারদের আন্ডারে যারা ভোটার আছে তারাও জেনে গেল যে হ্যাঁ আমাদের মেম্বারকে তো ডাকছে। বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করার জন্য এটা করছে। বিরোধীদের অভিযোগ, বিরোধীরা সবসময় তৃণমূলকে বদনাম করার জন্য গোষ্ঠীদ্বন্দ্বের কথাই বলে, সেটা পঞ্চায়েতের ব্যবস্থাই হোক রাজ্যেরই হোক, এটা সব কিছুতেই ওরা গোষ্ঠীদ্বন্দ্ব এটাই ওদের বুঝি। তাছাড়া আর বলার মতন ভাষা তো কোথাও নেই।
তিলোত্তমা খুন ধর্ষণকাণ্ডে চাপ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের দাবিতে সিবিআইকে চিঠি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশে এনওসি দেওয়ার আর্জি। প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জেপিডির। মেট্রো চ্যানেলে ধর্ণা দিন বাড়ানোরও পরিকল্পনা। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা কর্মসূচি চালাতে চায় সংগঠন। কলকাতা হাইকোর্টে আবেদন করতে চায় চিকিৎসক সংগঠন। কলকাতা পুলিশ সেই আবেদন দিতে চায়নি। আমরা আগে যেরকম মিছিলের জন্য আমাদেরকে যেতে হয়েছিল মহামান্য হাইকোর্টের কাছে, দোহের কার্নিভালের জন্য মহামান্য হাইকোর্টের কাছে যেতে হয়েছিল, এই অবস্থানে আমাদের বসার জন্য মহামান্য হাইকোর্টের কাছে একাধিকবার যেতে হয়েছে। গেলেও শেষ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন করার যে অধিকার মহামান্য হাইকোর্ট সেটা রক্ষা করেছেন। আশা করি আমাদের এই যে আন্দোলন আরও বেশি দিন চালিয়ে যাওয়ার যে আবেদন, মহামান্য হাইকোর্ট আমাদের সে অধিকার রক্ষা করবেন। আলিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুর্গাপুর ব্রিজের একাংশ। ব্রিজের নিচের বেয়ারিং থেকে কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত। ব্রিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম। 400 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্ষতি ব্রিজের নিচের রাবার বিয়ারিং এর। আগুনের রং বদলের পাশাপাশি দুর্বল হয়েছে কংক্রিটের কাঠামো। TV9 বাংলার সঙ্গে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় বিশ্বজিৎ সোম। নিয়ালিপুর ব্রিজ বা দুর্গাপুর ব্রিজ, সেই ব্রিজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর সাধারণ চোখে দেখলে তাই এই কাঠামোর রং চেঞ্জ হয়েছে বা অন্যান্য বিষয় দেখা যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে রয়েছে নির্মাণ কাঠামো বিশেষজ্ঞ বিশ্বজিৎ সোম। তার কাছে শুনিনি তিনি কি বলছেন। তিনি আজকে আমাদের সঙ্গে এসেছেন। আমি সরাসরি বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্ববাবু, এই যে বিম, এইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি বলেন। এটা একটা পোর্শন অফ গার্ডার, এটা একটা পোর্শন অফ গার্ডার। এখানে এসে এই যে জায়গাটাকে, এটাকে বলে এক্সপ্যানশন জয়েন্ট, তার তলায় আছে বিয়ারিং। আমার ইমপ্রেশন এখানে স্টিল বিয়ারিং হয়তো আছে, আর একটু দেখতে হবে। কিন্তু এই বিয়ারিংটা কিন্তু হচ্ছে এমন একটা জিনিস যেটা এই যে নিচের যে পায়ার আছে আর ওপরের যে বিম আছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়াল মুভমেন্ট হয়। বিয়ারিং কোনো ফিক্স ব্যাপার নয়। বিয়ারিং নিচের সঙ্গে ফিক্স থাকে, ওপরে যাতে গার্ডারটা বিয়ারিংয়ের উপর নড়াচড়া করতে পারে, এটাই হচ্ছে ব্রিজের থিওরি। যার ফলে গরম হলে, হিট হলে ব্রিজ বাড়তে পারে, ঠান্ডা হলে কমতে পারে, এক্সপ্যানশন কন্ট্রাকশন হতে পারে। কিন্তু এখন এইটাতে আগুন জ্বলার পরে যেটা দেখছি, আগুন লাগার পরে, সেটা এই জায়গাটা কিন্তু একেবারে জাম হয়ে গেছে। এই যে বিয়ারিংটা পুড়ে গেছে, পুড়ে গিয়ে বিয়ারিংটা এর মধ্যে একেবারে গলে জাম হয়ে আছে। এইটা কিন্তু ব্রিজের পক্ষে ভালো না। এটাকে ইমিডিয়েট অ্যাটেন্ড করা উচিত বলে আমার মনে হয়। তার সঙ্গে সঙ্গে পাশেই দেখছি এগুলোর এফেক্ট কিন্তু এতে ক্র্যাক বাড়বে। আগুন লাগাতে একটু কালারও চেঞ্জ হয়েছে। এই যে একটু হলুদ হলুদ হলদে কালার, যেটা এই হলদে কালারটা কিন্তু পুড়েই হয়েছে। অর্থাৎ পুড়লে কি হচ্ছে, যে কোনো জিনিস পুড়লে কী হবে, আমি পুড়ে পাপড় হয়ে গেছে বলি না, তেমনি কংক্রিটের সারফেসটাও ব্রিটল হয়ে যায়, পাপড় হয়ে যায়। যার ফলে কংক্রিটের সারফেসে আস্তে 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 ল্যামিনেশন, ডিল্যামিনেশন, মানে ছেড়ে যায় ভেতরটা। আর একটা বড় ব্যাপার হচ্ছে, যখনই আগুন লাগে তখন হুড়ু করে ময়েশ্চারটাকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে যেই এটা ডিহাইড্রেটেড হয়ে গেল মানুষের মতোই, জল যেই বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা অ্যাসিডিক হতে শুরু করে। এটা যদি হয় তাহলে সেইখানকার কংক্রিট চেঁচে ফেলে দিয়ে নতুন করে আজকাল বেরিয়েও মাইক্রো কংক্রিট দিয়ে কিন্তু আবার ঢাকতে হবে। তা না হলে কিন্তু এর জীবন যে আমরা ভেবেছিলাম, যদি এটা 20 বছর এখন বয়স হয়, আরও 55 বছর যদি দেখি মিনিমাম বাকি থাকে, তাহলে সেই 55 বছর কিন্তু 25-এ নেমে আসবে। এই জায়গাটা কি সম্পূর্ণ আগুনের জন্যই ক্ষতিগ্রস্ত? একটা তো আমি বলতেই পারি যে এইখানটা, এই দেখুন, এই জায়গাগুলো একদম টাটকা ভেঙেছে। এর বুঝতে পারছেন, কালার দিয়ে বুঝতে পারবেন। এখানে দেখুন, এটা কিন্তু টাটকা ভেঙে। কিন্তু আমি বলছি, এই যে ভেঙে যাওয়ার সঙ্গে হয়তো লুকিয়ে আছে কিছু পুরনো রোগ। 20 বছরের মধ্যে কিছু কিছু ছোটোখাটো রোগ হতেই পারে। সেই রোগের জন্য এখন আগুন লাগাতে সেটা বড় হয়ে গেছে। এইগুলো নির্ণয় করে পরিষ্কার করতে। ক্যামেরায় অর্গের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।